ছোট রানী, দাদাকে কিভাবে সিংহাসন থেকে সরিয়ে ফেলা যায় আমার মাথায় কিছুই আসছে না। তোমার মাথায় কি কিছু আসছে? যদি কিছু ভেবে থাকো তাহলে আমাকে সাহায্য করো। হ্যাঁ সেনাপতি মশাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি চিরদিনের মতো রাজা মশাইকে মেরে ফেলি তাহলে আমাদের পথের কাঁটা আর থাকবে না। তুমি এই রাজ্যের রাজা হবে আর আমি হব এই রাজ্যের মহারানী। আমি আর তুমি মিলে এই রাজ্য দখল করব। আমার আর বড় রানীর কথা মতো চলতে ভালো লাগে না। বড় রানীকে আমি দু চোখে দেখতে পারি না। হ্যাঁ ছোট রানী, তুমি কি বলছো দাদাকে আমাদের পথ থেকে সরিয়ে ফেলতে হবে? কিন্তু বড় রানীর পেটে যে রাজবংশের উত্তরাধিকারী আসতে চলেছে, তার কি ব্যবস্থা করব? সে তো বড় হয়ে রাজ্য দখল করবে। সেনাপতি মশাই, আপনি আসলেই বোকা। বোকা বলেই রাজা বাবু আপনাকে এমন ধোকা দেয়। আমরা যদি রাজা বাবুকে সরিয়ে ফেলতে পারি তাহলে ওই ছোট নবশিশুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবো না। সেনাপতি, সত্যি আপনার ঘটে কোনো বুদ্ধি নেই। যেমন কথা তেমনি কাজ। একদিন সেনাপতি এবং তার স্ত্রী গভীর রাতে রাজামশাইয়ের কক্ষে যায়। সেদিন রানীমা নিজের পিতার রাজ্যে বেড়াতে গিয়েছিলেন, আর তাই তো রাজামশাই একাই ঘুমিয়েছিলেন। সেনাপতি এবং সেনাপতি স্ত্রী হঠাৎ করে রাজামশাইয়ের মুখে বালিশ চেপে তাকে হত্যা করে। এরপর রানীও রাজপ্রাসাদে ফিরে আসে, কিন্তু রাজামশাই না থাকায় রানী ভীষণ কষ্ট পায়। আর রাজামশাই মারা গেছে জেনে সারা রাজ্যে হইচই পড়ে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। রানীমার কোল আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু সেনাপতি ও সেনাপতি স্ত্রী তখনও থেমে নেই। তারা সেই নবজাতক শিশুকে হত্যা করার জন্য আবার পরিকল্পনা করতে থাকে। তারা যখন এসব পরিকল্পনা করছিল তখন এক দাসী তাদের সব কথা আড়াল থেকে শুনে নেয় আর রানীর কাছে যায়। রানীমা, রানীমা, আপনি এক্ষুনি এখান থেকে পালিয়ে যান, না হলে ওরা আপনাকে আর আপনার পুত্র সন্তানকে বাঁচতে দেবে না। রানীমা, আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন, আর দেরি করবেন না। এ কি দাসী, তুমি এ ধরনের কথা কেন বলছো? আমি এখান থেকে আমার ছেলেকে নিয়ে কোথায় যাব আর কেন যাব? আর ওরা কারা? কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলো। রানীমা, সেনাপতি ছোট রানী মিলে রাজা বাবুকে মেরে ফেলেছে, আর ওরা এখন পরিকল্পনা করছে আপনার রাজপুত্রকে মারার জন্য। আমি নিজে কানে শুনেছি রানীমা, ওরা দুজনে মিলে আপনাকে আর রাজপুত্রকে বাঁচতে দেবে না। আমি নিজের কানে শুনেছি। আপনি দেরি করবেন না রানীমা, আপনার দোহাই লাগে, আপনি এখনই রাজপুত্রকে নিয়ে বেরিয়ে পড়ুন। কি বলছো কি? তার মানে মহারাজকে ওরা দুজন হত্যা করেছিল? কিন্তু আমি তো সেটা বুঝতেই পারিনি। আর এখন এখন যে আমি রাজপুত্রকে নিয়ে যদি চলে যাই তাহলেও তো ওরা আমাকে ছাড়বে না। কি করব, কি করব দাসী? আর তাছাড়া ওরা যদি জানতে পারে তুমি আমাদেরকে খবর দিয়েছো তাহলে তো তোমাকে ওরা বাঁচতে দেবে না। রানীমা, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমার জীবন দিয়ে হলেও যদি রাজপুত্র আর আপনার জীবন বাঁচাতে হয় তাহলে আমি হাসতে হাসতে আমার জীবন দিতে রাজি আছি। রাজা বাবু আমাদের সকলে গ্রামের জন্য যা যা করছে, আমার জীবনের কাছে এসব কিছুই না। রাজা বাবুর মতো ভালো মানুষকে ওরা মারতে পারলে তো ওদের কাছে আমরা কিছুই না। আপনি বেরিয়ে পড়ুন, আর সময় নষ্ট করবেন না রানীমা। আপনার দুটো পায়ে ধরি, পেছনে দরজা দিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ুন, না হলে রাজপুত্র আর আপনি যে ওদের হাত থেকে বাঁচতে পারবেন না। দাসীর কথা মতো বড় রানী রাজপুত্রকে নিয়ে পেছন দরজা দিয়ে বেরিয়ে পড়ে। এরপর বড় রানীর কক্ষে সেনাপতি ও ছোট রানী এসে হাজির হয়। কি হলো কি? রানী কোথায় গেল? রানী তো কিছুক্ষণ আগে এই কক্ষে ছিল, আমি তো খবর নিয়েছিলাম সে আর তার পুত্র সন্তান এই কক্ষেই রয়েছে। তাহলে কোথায় গেল? এই দাসী, বল রানী কোথায় গিয়েছে? আমার মনে হয় তুই সত্যি সবকিছু জানিস, তাড়াতাড়ি মুখ খোল বলছি। কোথায় কোথায় গিয়েছে রানী? ছোট রানী, দাসী এভাবে মুখ খুলবে না গো। ওকে কিভাবে মুখ খোলাতে হয় আমার সেটা ভালো করেই জানা আছে। এই কথা বলে সেনাপতি দাসীকে চাবুক দিয়ে আঘাত করতে থাকে। বল বল বলছি, না হলে একদম জানে শেষ করে ফেলবো। আমি আমি জানি না বড় রানী কোথায় গেছে। আমাকে যদি মেরেও ফেলেন তাও আমি বলবো না আপনাদেরকে, দরকারে আমাকে মেরে ফেলুন। আপনার
বেশি আঘাত করতে থাকে। আর চাবুক দিয়ে আঘাত করতে করতে একসময় নিজেই ক্লান্ত হয়ে পড়ে। ছোট রানী, চলো এখান থেকে। বড় রানী বেশি দূরে পালাতে পারেনি। আমাদের বড় রানীকে আর তার পুত্র সন্তানকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। এখানে দাসীর উপর চাবুক মারলে বড় রানীকে ধরতে পারবো না। এই কথা বলে সেনাপতি ও ছোট রানী কিছু সৈন্য পাঠায় আশেপাশে গ্রামে বড় রানী ও রাজপুত্রকে খুঁজতে, কিন্তু সৈন্যরা বড় রানী আর রাজপুত্র কাউকে কোথাও খুঁজে পায় না। এরপর কেটে যায় বেশ কিছুদিন। এভাবেই সেনাপতি ও ছোট রানী মিলে রাজ্য দখল করে নেয়। সেনাপতি রাজ্য দখল করে নিজের রাজ্য হিসেবে চালাতে থাকে। কয়েক বছর পর ছোট রানীর এক কন্যা সন্তান হয়। অন্যদিকে বড় রানী তার ছেলেকে নিয়ে গহীন জঙ্গলের এক কুটিরে বসবাস করতে থাকে। মা, ও মা, কই গেলে মা? এদিকে এসো একবার, দেখো আমি কি নিয়ে এসেছি। হ্যাঁ রে বাবা, আছি। কি হয়েছে? এত ডাকাডাকি কেন করছিস? সারাদিন তো জঙ্গলেই ঘুরে বেড়াস। মাটা যে একা একা বাড়িতে থাকে, সেদিকে কি কোনো খেয়াল আছে তোর? এই দেখো মা, জঙ্গলের মাঝে একটি নালা আছে। সেই নালার মধ্যে আমি মাছটি পেয়েছি। দেখো তো এটা কি মাছ মা? বাবা, মাছটা তো দেখে মনে হচ্ছে এটা শোল মাছ রে। যেখান থেকে এনেছিস ওটা ছেড়ে দিয়ে আয় বলছি। না মা, আমি এটা ছেড়ে দিয়ে আসার জন্য ধরে আনিনি। উঠানে একটা ছোট পুকুর করে এই মাছটাকে পুষতে চাই। মা, তুমি রাগ করো না। তোর যা ভালো লাগে তুই তাই কর, আমি আর তোকে কিছু বলতে আসবো না। এরপর রাজকুমার বাড়ির উঠোনে ছোট্ট একটা পুকুর কেটে সেই মাছ চাষ করতে থাকে আর চারপাশে কিছু কচু গাছ লাগিয়ে দেয়। মা, আমি জঙ্গলের দিকে যাচ্ছি, আর আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি চিন্তা করো না। বাবা শোন প্রতাপ, যাস নে বাবা ওই জঙ্গলের ওদিকে, বেলা পড়ে যাচ্ছে। জঙ্গলের ওই দিকটা আমার মোটেই ভালো লাগে না। রাজপুত্র বড় রানীর কোনো কথা না শুনেও জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। এই ছেলেটা আমার কোনো কথা শোনে না, একদম বাবার মতো হয়েছে। রাজা মশাই যখন যেটা মন চাইতেন তখন সেটাই করতেন, ঠিক তেমনি প্রতাপও তেমন হয়েছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। রাজপুত্র জঙ্গলে ঘুরতে থাকে। হঠাৎ সে দেখতে পায় একটি মেয়ে হরিণ শিকার করছে। মেয়েটি হরিণের দিকে একটি তীর নিক্ষেপ করতে চায়, কিন্তু প্রতাপ এসে সেই তীরটি ধরে ফেলে। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার তীর থামিয়ে দিলে। কে কে তুমি? তুমি কি জানো আমি তোমার সাথে কি করতে পারি? তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? স্পর্ধার কি দেখলেন আপনি? আর আপনি যে হন না কেন, আপনি বনে কেন এসেছেন? আমি থাকতে এই বনের একটি পিঁপড়েও নিয়ে যেতে পারবেন না। এই বনের প্রত্যেকটা প্রাণী, গাছপালা সব আমার বন্ধু, আমার আপনজন। বুঝতে পেরেছেন? নিজের ভালো চান তো এই বন থেকে এক্ষুনি চলে যান। তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলো এই জঙ্গল থেকে চলে যেতে? তুমি বলার কে? এই জঙ্গলে আমি থাকবো কিনা তুমি জানো? আমি এই রাজ্যের একমাত্র রাজকন্যা। তোমার এত বড় সাহস হয় কি করে? এই, কে কোথায় আছিস? এই ছেলেটাকে এক্ষুনি বন্দি করো আর ওকে নিয়ে আমার রাজ্যে চলো। তারপর ওকে বুঝিয়ে দেব রাজকুমারী উর্মিমালার সঙ্গে লাগতে আসলে কি হয়। কে ধরবে আমাকে? আপনার সৈন্যরা পারলে আমাকে ধরে দেখাতে বলেন। সৈন্যরা রাজপুত্রকে ধরতে যায়, কিন্তু কিছুতেই রাজপুত্রকে ধরতে পারে না, কারণ রাজপুত্র ছিল অনেক চালাক। সে সেই সেনাদের হাত থেকে মুহূর্তের মধ্যে কোথাও যেন পালিয়ে যায়। সৈন্যরা রাজপুত্রকে ধরতে যাবে, তখনই রাজকুমার জঙ্গল থেকে একটি লাঠি তুলে সে প্রহরীদের সাথে যুদ্ধ করতে থাকে। প্রহরীরা কিছুতেই রাজকুমারের সাথে পেরে ওঠে না, কারণ রাজকুমার ছিল অনেক শক্তিশালী। এরপর রাজকুমার একজন প্রহরীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে সেই প্রহরীগুলোকে আঘাত করতে থাকে। এর মধ্যে দুজন প্রহরীও মারা যায়। থামো থামো তোমরা বলছি। প্রহরী, চলো আমরা এক্ষুনি রাজপ্রাসাদে ফিরে যাই, আর এই ছেলেকে আমি পরে দেখে নেব। এ কথা বলে রাজকন্যা উর্মিমালা একজন প্রহরীকে সাথে নিয়ে রাজ্যে ফিরে যায়। রাজকুমার ফিরে যায় তার মায়ের কাছে। রাজ্যে ফিরে গিয়ে রাজকন্যা উর্মিমালা তার পিতাকে সব কথা বলে, আর রাজা শুনে সৈন্যদেরকে আদেশ দেয়। এই,
কে কোথায় আছিস? কালকে যত সৈন্য আছে রাজ্যে সবাই গিয়ে ওই ছেলেকে ধরে আনবি। ওই ছেলের এত বড় সাহস যে আমার মেয়েকে অপমান করার দুঃসাহস দেখায়। পরদিন কয়েকজন সৈন্য মিলে রাজপুত্র প্রতাপকে যায় ধরতে। সব সৈন্যরা রাজপুত্রকে জঙ্গলের সব জায়গায় খুঁজতে থাকে, আর রাজপুত্র এই সব কিছু বুঝতে পারে। সে নিজের ইচ্ছায় সে সৈন্যদের কাছে ধরা দেয়। চল চল বলছি, তোর এত বড় দুঃসাহস, তুই রাজার মেয়েকে অপমান করিস, এই বন থেকে বের হওয়ার আদেশ দিস। সৈন্যরা রাজপুত্র প্রতাপকে নিয়ে রাজপ্রাসাদে হাজির হয়। তুমি কে বালক? তোমার এত বড় স্পর্ধা, তুমি রাজকুমারী উর্মিমালাকে অপমান করার দুঃসাহস রাখো? এই অপমানের শাস্তি কি হতে পারে তোমার জানা আছে? আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করলাম। এই কে কোথায় আছিস? এই বালককে নিয়ে যা, কারাগারে বন্দি কর। দাঁড়ান সেনাপতি, আমি এমন কোনো অন্যায় করিনি যে আমাকে কারাগারে নিক্ষেপ করবেন। দুঃসাহস আমার না, দুঃসাহস রাজকুমারী উর্মিমালার। এত বড় স্পর্ধা উর্মিমালা দেখিয়েছে যে ও জঙ্গলে গিয়ে পশু পাখির উপর তীর নিক্ষেপ করে। আমি তো ভুলে গিয়েছি আপনারা প্রাণ নিতে ভালোবাসেন, কোনো কিছুর প্রাণের মূল্যই আপনাদের কাছে নেই। আমি ঠিক বলেছি তো সেনাপতি মশাই? মনে পড়ে আজ থেকে 21 বছর আগের কথা না? আমি মনে করিয়ে দেব। কে কে তুমি? আর কে সেনাপতি? কি বলছো তুমি এসব ভুলভাল? সত্যি করে বলো, কে তুমি? আর 21 বছর আগে কি হয়েছিল তুমি কি করে জানলে? আপনার বড় ভাই বড় রাজার কথা মনে পড়ে সেনাপতি মশাই? আমি হলাম বড় রাজার একমাত্র সন্তান, যে কিনা সোনার চামচ মুখে দিয়ে জন্মানোর কথা ছিল। সে এখন বন জঙ্গলে পশু পাখির সঙ্গে ঘুরে বেড়ায়। চিনতে পেরেছেন আমায়? আপনি আমার জন্মের দিন আমার বাবাকে হত্যা করে এই রাজ্য দখল করেছেন। আপনার জন্য একটিবার আমি আমার নিজের পিতাকে দেখতে পারিনি। আপনি খুনি, আপনার কোনো ক্ষমা হয় না। আর শুনুন, আমি হলাম এই রাজ্যের রাজপুত্র। এই কথা বলতেই সেনাপতি রাজকুমারকে হত্যা করার জন্য এগিয়ে যেতে থাকে। আর তখনই রানী এবং দাসী রাজ্য থেকে সব প্রজাদেরকে নিয়ে রাজপ্রাসাদে হাজির হয়ে যায়। দাঁড়াও সেনাপতি, আর একটি বারের জন্য আমার ছেলের দিকে এগোবে না, আর আমার ছেলেকে আঘাত করবে না। আর শোনো, তোমার দিন এবার শেষ। এবার তোমাকে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি এক্ষুনি এই ভণ্ড রাজার বিচার করো। ইয়ে কি, রানীমা ফিরে এসেছে? এটা যদি রানীমার সন্তান হয় তাহলে এটাই তো এই রাজ্যের রাজপুত্র। আর রাজপুত্র এতক্ষণ যেটা বলল সেটা যদি সত্যি হয় তাহলে সেনাপতি মশাই তো অপরাধী। আরে এখনই তার বিচার হওয়া উচিত। এই আমরা প্রহরীরা মিলে এই রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই রাজাকে এক্ষুনি সবাই ধরে ওকে শাস্তি দেই। এরপর রাজ্যবাসী এবং প্রহরীরা মিলে সেনাপতিকে আঘাত করতে করতে তাকে পিটিয়ে হত্যা করে। তখনই সেখানে রাজকন্যা উর্মিমালা এবং ছোট রানী চলে আসে। আমাকে ক্ষমা করে দিন রানীমা, আমার ভুল হয়ে গেছে। আমি বলছি আমি আর কখনো কোনোদিনও এরকমটা করব না। আমাকে ক্ষমা করে দিন। না না, তোমাকে কিছুতেই ক্ষমা করা যায় না। তুমি আর তোমার স্বামী মিলেই তো আমার স্বামীকে হত্যা করেছিলে। আমাদের এতদিন ধরে এই রাজ্য থেকে বিতাড়িত করেছিলে। আমার কুমারকে জঙ্গলে বড় হতে হয়েছে। তবে তোমাকে আমি প্রাণে মারবো না, তোমাকে আমি বনবাসে দেব। প্রহরী, যাও এক্ষুনি এই ছোট রানী বিশ্বাসঘাতিনীকে বনবাসে দিয়ে এসো। তখনই উর্মিমালা এগিয়ে আসে। বড় মা, আমি আসলে জানতাম না আমার বাবা মা এতটা নীচ, এতটা নিকৃষ্ট কাজ করেছিল। আসলে সত্যি বলতে বাবা মায়ের অপরাধের দায়িত্ব আমার উপরেও আসে, তাই না? এখন আমি তো আপনাদের কাছে কোন মুখে ক্ষমা চাইবো সেটাই বুঝতে পারছি না। এখন আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তিই মাথা পেতে নেব। না না, তোমাকে আর কি শাস্তি দেব বলো তো মা? তুমি তো কিছুই জানো না এসবের। আর তাছাড়া তুমি তো কোনো অন্যায়ও করনি, আর তাই তোমার কোনো শাস্তির ব্যাপারে কোনো কথাই উঠবে না। তবে তোমাকে আমি একটা শাস্তি দিতে চাই, আর সেটা হলো আমি আমার পুত্রের সাথে তোমার বিবাহ দিতে চাই। তোমাকে এই রাজবাড়ির রাজপুত্রবধূ করে রাখতে চাই। এরপর রাজপুত্রের সাথে রাজকন্যা উর্মিমালার বিয়ে হয়ে যায় এবং বড় রানী তার রাজপুত্র এবং পুত্রবধূকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।